জিঙ্ক ধাতুটাকে যখন আমরা কপার সালফেটের দ্রবণের মধ্যে ঢোকালাম তখন জিঙ্কের গায়ে যে ব্ল্যাক স্পটটা দেখা গেল, সেটা কেন দেখা গেল সেটা বুঝবো অ্যাটমিক লেভেলে দেখতে হবে। যে জিঙ্ক ধাতুটা নিয়েছিল সেটাকে আমরা এখানে এইভাবে জিঙ্কের অ্যাটম আকারে দেখানো হলো। এগুলো তো এক একটা জিঙ্কের অ্যাটম। জিঙ্ক ধাতুটা কার মধ্যে রাখা ছিল? কপার সালফেট দ্রবণের মধ্যে রাখা ছিল, অর্থাৎ কপার 2+ জলীয় দ্রবণে আছে। তো কি হয়, যখন এই জিঙ্ক ধাতুটা যখন কপার সালফেটের দ্রবণের মধ্যে রাখা আছে, তখন এই জিঙ্ক ধাতুটা কি হয়, জলীয় দ্রবণে চলে যায়, দিয়ে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয় আর দুটো ইলেকট্রন লস করে। দিয়ে কি হয়, এখানে যে দ্রবণে যে কপার 2+ আয়ন আছে, সেই কপার 2+ আয়ন এই দুটো ইলেকট্রনকে গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়। অর্থাৎ কি হলো ঘটনাটা, এইখানে প্রথমে জিঙ্ক ধাতুগুলো ছিল, সেই জিঙ্ক ধাতুগুলো প্রায় আস্তে আস্তে কি দিল, এখানে কপার ধাতু চলে এসছে। অর্থাৎ এইখানে যে কপার 2+ আয়নসগুলো ছিল সেটা কপার ধাতুতে পরিণত হয়েছে। এই জন্য কি দেখা গেল, এই জন্য জিঙ্কের গায়ে কপার ধাতুতে জমার ফলে ওইটা ব্ল্যাক স্পট হয়ে যায়। তো এই ব্ল্যাক স্পট হওয়ার জন্য এই দ্রবণের বর্ণ যেটা নীল ছিল সেটা ফেল হওয়ার পিছনে এটাই ছিল রিজন। এবার এখানে যেটা বলবো যে এখানে তাহলে কি হচ্ছে, কপার 2+ আয়নটা দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হচ্ছে। অর্থাৎ এখানে কি হচ্ছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ আয়ন হচ্ছে, অর্থাৎ জারণ হলো। এখানে কি হচ্ছে, কপার 2+ আয়ন দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হচ্ছে, অর্থাৎ এখানে বিজারণ হচ্ছে। এইবার যেটা বক্তব্য হলো, এইখানে সব কি হচ্ছে, এটা সলিউশনের মধ্যেই ঘটছে যে একটা জিঙ্ক ধাতুকে যখন জিঙ্ক সালফেট কপার সালফেটের দ্রবণে ঢোকাবো, তখন এদের মধ্যে ইলেকট্রনের একটা ট্রান্সফার হচ্ছে। অর্থাৎ এখানে একটা রিঅ্যাকশনের মধ্যেই জারণ বিজারণ বিক্রিয়া ঘটে যাচ্ছে বা একটা ইলেকট্রনের ফ্লো হচ্ছে। কিন্তু এই ইলেকট্রনের ফ্লোর মাধ্যমে আমরা কখনোই তড়িৎ শক্তি উৎপন্ন করতে পারবো না। সেই তড়িৎ শক্তি উৎপন্ন করতে গেলে আমাদেরকে সার্কিট দরকার, মানে এদেরকে এই যে বিক্রিয়াটাকে মধ্যে ইলেকট্রনের ট্রান্সফার সেটা ওয়্যারের মাধ্যমে করতে হবে, অর্থাৎ একটা ফিক্সের মতো সার্কিট সেট আপ করতে হবে, এবং তার ফলে ইলেকট্রনের ফ্লো করিয়ে সেখান থেকে আমরা তড়িৎ শক্তি পেতে পারি। এবং সেই সার্কিটটা কীভাবে তৈরি করবো, অর্থাৎ অ্যাকচুয়াল সেল প্রেজেন্টেশন আমরা কীভাবে করবো, এবার সেটা বুঝবো যে অ্যাকচুয়াল সেল প্রেজেন্টেশন কীভাবে হয়। এখানে কি নিয়েছি, জিঙ্ক সালফেট দ্রবণ। এখানে কি নিয়েছি, কপার সালফেট দ্রবণ। এখানে কি রাখা আছে, জিঙ্ক ধাতু। এখানেও রাখা আছে, ডিপ করা আছে কপার ধাতু। এই দুটোকে ওয়্যার দিয়ে কানেক্ট করা আছে, আর এই দুটোর মধ্যে একটা ইউ আকৃতির নল প্রবেশ করানো আছে। ইউ আকৃতির নলের মধ্যে কি থাকে, এটা কি বলে, এটাকে বলা হয় লবণ সেতু। এটা কাজ কি সেটা একটু পরে বুঝবো। তাহলে সেট আপটাকে দেখে নিই। সেট আপটা কি হয়েছে, এখানে একটা বিকার নেওয়া হয়েছে,
বিক্রিয়ার মধ্যে একটা জিঙ্ক সালফেট দ্রবণ রাখা আছে, তার মধ্যে জিঙ্ক ধাতু ডিপ করা আছে। এখানে একটা কপার সালফেট দ্রবণ আছে, তার মধ্যে কপার ধাতু ডিপ করা আছে। এইটাকে বলা হয় তড়িৎদ্বার, জিঙ্ক তড়িৎদ্বার, এটাকে বলা হয় কপার তড়িৎদ্বার। এবার এখানে কি হয় একটু আগে দেখলাম, জিঙ্ককে যখন জিঙ্ক সালফেট দ্রবণে ঢোকাবো তখন জিঙ্ক থেকে জিঙ্ক ধাতুগুলো জিঙ্ক 2+ আয়নে পরিবর্তিত হয়ে দ্রবণে চলে আসবে। অর্থাৎ এখান থেকে জিঙ্ক ধাতু জিঙ্ক 2+ আয়নে পরিবর্তিত হবে এবং দুটো ইলেকট্রন লস করবে। অর্থাৎ কি হচ্ছে এখানে, এখানে লেফট সাইডে কি হচ্ছে, জিঙ্ক ধাতু জিঙ্ক 2+ আয়নে পরিবর্তিত হলো, দুটো ইলেকট্রন লস করলো, অর্থাৎ এখানে কি হলো, জারণ হলো। ঠিক একইভাবে কি হয়, এখানে উৎপন্ন ইলেকট্রন এই ওয়্যারের মধ্যে এদিকে এসে কপার যে কম্পার্টমেন্টটা, এই কম্পার্টমেন্টে যে কপার 2+ আয়নগুলো আছে, এই কপার 2+ আয়ন কি হচ্ছে, ওই দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হচ্ছে। অর্থাৎ এখানে কি হলো, কপার 2+ আয়ন দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হলো এবং কপার ধাতুতে পরিণত হলো। অর্থাৎ কি হলো, এখানে বিজারণ হলো। যেখানে জারণ হয় সেটাকে অ্যানোড বলে, যেখানে বিজারণ হয় সেটাকে ক্যাথোড বলে। আমরা জানি যে একটা কমপ্লিট বিক্রিয়া কখন হয়, জারণ বিজারণ। যে কোনো একটা রেডক্স বিক্রিয়ার ক্ষেত্রে বা জারণ বিক্রিয়ার ক্ষেত্রে দুটো একসাথে সংঘটিত হয়, তবে সেটাকে ফুল বিক্রিয়া বলে। এই জন্য এখানে যেহেতু শুধু জারণ হয়েছে সেটাকে বলা হয় জারণ অর্ধ বিক্রিয়া, এটাকে বলা হয় বিজারণ অর্ধ বিক্রিয়া। ইংলিশে বলে হাফ সেল, হাফ সেল, দুটো সেল মিলে একটা কমপ্লিট সেল তৈরি হয়। তো এখানে তাহলে কি দেখলাম যে জিঙ্ক, এবার এটা কেন ঘটে, জিঙ্ক সালফেট, জিঙ্ক কেন আগে ইলেকট্রন লস করে, কেন কপার ইলেকট্রন লস করে না, সেটা বোঝার জন্য এইখানে আমি একটা তড়িৎ রাসায়নিক শ্রেণী লেখা আছে, যেখানে বলা আছে যে এটা উপর থেকে নিচে সক্রিয়তা কম হয়, অর্থাৎ পটাশিয়াম সব থেকে বেশি সক্রিয়, তাহলে আস্তে আস্তে সক্রিয়তা কমবে। এইখানে আছে জিঙ্ক, এখানে আছে জিঙ্ক, যেটা গোল করে দেখানো আছে, আয়রন, লেড, হাইড্রোজেন, কপার, মার্কারি, লাস্টে গোল্ড। হাইড্রোজেনের উপরে থাকে তারা প্রচুর সক্রিয়, হাইড্রোজেন তারা কম সক্রিয়। যেহেতু হাইড্রোজেনের উপরে কি আছে, জিঙ্ক, আর হাইড্রোজেন আছে কপার, ওই জন্য কি হবে যে উপরে থাকবে হাইড্রোজেনের উপরে তারা হাইড্রোজেন লস, তারা ইলেকট্রন লস করবে, আর যে নিচে থাকবে হাইড্রোজেন সে ইলেকট্রন গ্রহণ করবে। এই শ্রেণী দেখেই আমরা এই তড়িৎ রাসায়নিক কোষগুলোকে বা সেলগুলোকে তৈরি করি। তাহলে এখানে যেহেতু জিঙ্ক ধাতুর সক্রিয়তা বেশি, সেখানে ও জলীয় দ্রবণে ইলেকট্রন লস করবে এবং সেই ইলেকট্রন অয়েলের মাধ্যমে কপার ধাতুতে আসবে। কপার ধাতু জলীয় দ্রবণে যে 2+ আয়ন গ্লাস কপার 2+ আয়ন গ্লাস ইলেকট্রন গ্রহণ করে এখানে কপার ধাতুতে জমা হতে শুরু করবে। এই একটা ঘটনা ঘটলো, সেটা এটাকে বলা হয় এক্সটার্নাল সার্কিট। এইবার এখানে আরেক ইউআকৃতির একটা নল রাখা আছে, এটার নাম হচ্ছে লবণ সেতু। এইটা কেন যুক্ত করা হয় তার একটা খুব তারপর একটা ভালো রিজন আছে। সেই রিজনটা কি, সেই রিজনটা হচ্ছে এইখানে জলীয় দ্রবণ কি আছে, জিঙ্ক 2+ জিঙ্ক সালফেট দ্রবণ আছে। তো জিঙ্ক সালফেট দ্রবণ মানে কি, জিঙ্ক 2+ প্লাস SO4 2-। অর্থাৎ যখন কোনো বিক্রিয়া স্টার্ট হয়নি, যখন জিঙ্ক আয়ন হতে হয়নি, তখন এদের সংখ্যা সমান ছিল। যখনই জিঙ্ক ধাতুটাকে এর মধ্যে ডিপ করা হলো, ডিপ করা হলো জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে দিয়ে, তখন এই জিঙ্ক ধাতুগুলো মানে এই যে অ্যাটমগুলো, এগুলো কোথায় জিঙ্ক 2+ আয়নে পরিবর্তন শুরু করলো, অর্থাৎ এর সংখ্যাটা বাড়তে শুরু করলো। এই সংখ্যাটা যখন বাড়তে শুরু করলো নেগেটিভের আকারে, আগে দুটো সংখ্যা সমান ছিল, এখন এর সংখ্যাটা বাড়ছে, অর্থাৎ পজিটিভ চার্জের সংখ্যা বাড়তে শুরু করছে। অর্থাৎ এই কম্পার্টমেন্টে এক্সেস পজিটিভ চার্জ চলে আসছে, এক্সেস পজিটিভ চার্জ চলে আসছে। ঠিক একইভাবে আগে কি ছিল, এখানে কপার সালফেটের মধ্যে সমান সংখ্যক কপার 2+, সমান সংখ্যক SO4 2- আয়ন ছিল। এবার যেহেতু কপার 2+ আয়নগুলো ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিবর্তন শুরু করছে, তাহলে এইটার রেসপেক্ট এই সংখ্যাটা কম শুরু করলো, অর্থাৎ SO4 2- আয়নের সংখ্যা বৃদ্ধি এক্সেস হয়ে গেছে। অর্থাৎ এই কম্পার্টমেন্টে এক্সেস নেগেটিভ চার্জ চলে এসছে, ডেভেলপ করে আছে। অর্থাৎ এইদিকে এক্সেস পজিটিভ চার্জ ডেভেলপ করছে, এইদিকে এক্সেস নেগেটিভ চার্জ ডেভেলপ করছে।
এক্সেস পজিটিভ চার্জ ডেভেলপ করলে কি হতে শুরু করবে, যেহেতু এই দিক থেকে ইলেকট্রনটা ফ্লো হতে শুরু করে, তাহলে এই যে জিঙ্ক ধাতু এর চার্জ কি যায় নেগেটিভ। তার ফলে কি হয়, এর চারপাশে এই জিঙ্ক ধাতুগুলো আস্তে আস্তে জমা হতে শুরু করে, মানে জিঙ্ক 2+ আয়ন্সগুলো এক্সেসের পজিটিভ চার্জটা এইটাকে পুরোপুরি ঘিরে থাকবে। তাতে কি হবে, নতুন করে জিঙ্ক ধাতু আর জিঙ্ক 2+ আয়নে পরিণত হতে পারবে না। ঠিক একইভাবে যদি নতুন জিঙ্ক ধাতু জিঙ্ক 2+ আয়নে পরিণত না করতে হয়, তাহলে উৎপন্ন ইলেকট্রনও এই অয়েলের মধ্যে দিয়ে এইদিকে কপার ধাতু আসতে পারবে না, অর্থাৎ রিয়াকশনস বন্ধ হয়ে যাবে। সেই জন্য কি করা হয়, এখানে যাতে এক্সেস পজিটিভ চার্জ বা এক্সেস নেগেটিভ চার্জ ডেভেলপ না হয়, সেই জন্য এখানে একটা ইউ আকৃতির নল না থাকে, যেখানে একটা লবণ রাখা থাকে। এবং সেই লবণটার কাজ কি, সেই লবণটার কাজ হলো একটা তড়িৎ বিশ্লেষণ তাদের, যেমন সেই লবণটার কাজ কি, অর্থাৎ এখানে একটা পজিটিভ চার্জ ইত্যাদি রাখা থাকে, অর্থাৎ এখানে একটা লবণ রাখা থাকে। যেহেতু এইদিকে এক্সেস পজিটিভ চার্জ থাকে, এই জন্য এইদিকে কি হয়, এইদিক থেকে নেগেটিভ চার্জ এসে এদিকে এক্সেস পজিটিভ চার্জটাকে ব্যালেন্স করে। ঠিক একইভাবে এইদিকে এক্সেস নেগেটিভ চার্জ হওয়ার ফলে এইদিকে এই পজিটিভ চার্জ এসে এদিকে এক্সেস নেগেটিভ চার্জটাকে ব্যালেন্স করে। তো এইভাবে কি করছে, দুই দিকে কম্পার্টমেন্টের চার্জটাকে ব্যালেন্স করতে সাহায্য করছে কোনটা, এই লবণ সূত্রটা। এই লবণ সূত্রটা কিভাবে তৈরি করা হয়, এই লবণ সূত্রটা তৈরি করা হয় আলোরাগো জাতীয় একটা পাউডার আছে, সেটাকে জলের মধ্যে গুলে এর মধ্যে সেটাকে ভালো করে জেলি রাখানো করা হয়, এবং তার মাধ্যমে বিভিন্ন তড়িৎ বিশ্লেষণ যেমন KCl, NH2NO3, KNO3 ইত্যাদি লবণকে গুলে এর মধ্যে মিশ্রণ করা হয়। দিয়ে এইটাকে এখানে একটা কঠোর লাগানো থাকে এই দুটো মুখে, তো যাতে ওইটা জলের তুমি এসে না করতে পারে। এখানে শুধুমাত্র আয়নগুলো পাস হবে এই কটনের মধ্যে দিয়ে। যেহেতু এখানে এক্সেস পজিটিভ চার্জ থাকে, তাহলে এদিকে নেগেটিভ চার্জটা আসবে, এদিকে নেগেটিভ চার্জ থাকে, এদিকে এক্সেস পজিটিভ চার্জটা আসবে। সেই জন্য এখানে এই লবণ সূত্রটা নেওয়া হয়েছে। তাই লবণ সূত্রটা বেসিক্যালি কি করছে, ইন্টারনাল সার্কিটকে কমপ্লিট করছে, অর্থাৎ এটার নাম হচ্ছে ইন্টারনাল সার্কিট। পরীক্ষায় আসে লবণ সেতুর কাজ কি, লবণ সেতুর কাজ হচ্ছে দুটি অর্ধকোষের মধ্যে তড়িৎ প্রশমতা বজায় রাখতে সাহায্য করে। তাহলে অর্ধকোষটা কি করছে, তড়িৎ প্রশমতা বজায় রাখতে সাহায্য করছে। লবণ সেতু যে লবণগুলো ব্যবহার করা হয় তার কাজ কি, তার কাজ হচ্ছে তাদেরকে চুজ করা হয় লবণ হিসাবে, সেটা আমি একটু পরে ডিটেলসে বলছি, বা তাদের ক্রাইটেরিয়া কি এইখানে যে লবণগুলো দেওয়া হয়। তো এখানে আমরা যেটা দেখলাম সেল প্রেজেন্টেশনের ক্ষেত্রে, সেটা দেখলাম যে একটা গ্যালভানিক সেলের 3টে পার্ট আছে। একটা পার্ট হচ্ছে জারণ অর্ধকোষ, আরেকটা পার্ট হচ্ছে বিজারণ অর্ধকোষ, আরেকটা পার্ট হচ্ছে লবণ সেতু। তো একটা গ্যালভানীয় বা ভোল্টেজ কোষের 3টে পার্ট, একটা জারণ অর্ধবিক্রিয়া, একটা বিজারণ অর্ধবিক্রিয়া, আর একটা হচ্ছে লবণ সেতু। জারণে কি হয়, অ্যানোডে কি হয়, জারণ হয়, ক্যাথোডে কি হয়, বিজারণ হয়। এবং এটা কিভাবে মনে রাখবো আমরা, যে অ্যানোডে কি হয়, জারণে কি হয়। এবং এটাকে মনে রাখার জন্য আমি একটা ট্রিক বলে দিচ্ছি, সেই ট্রিক হচ্ছে লোন। লোন মানে কি, এল মানে হচ্ছে লেফট, ও মানে হচ্ছে অক্সিডেশন, এ মানে অ্যানোড, এন মানে নেগেটিভ চার্জ। অর্থাৎ লেফট সাইডে থাকবে সেখানে অক্সিডেশন হবে, অক্সিডেশনের নাম কি, অ্যানোড বলে, অ্যানোডের চার্জ কি, নেগেটিভ চার্জ। সুতরাং লোন কথা মনে রাখলে এর সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা জানতে পারবো। অর্থাৎ একটা 16 ভোল্টের কোষের 3টে পার্ট, একটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া, একটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া,
আর একটা হচ্ছে লবণ সেতু। এটাই হচ্ছে ফাউন্ডেশন একটা সেলের, অ্যালুমিনিয়াম সেলে। আমি একটু আগে বললাম লবণ সেতুতে কারা নেওয়া হয় KCl, NH4NO3, KNO3। এমন একটা লবণকে না হয় কাইটার লোকে কি যাতে ক্যাটায়ন অথবা অ্যানায়নের আকার সেম হতে হবে প্রায়, এবং তাদের গতিবেগ সমান হতে হবে। আর একটা কি, তাহলে লবণ সেতুতে যে লবণগুলো থাকবে তাদের তাদের ক্রাইটেরিয়া বা তাদের গুণাবলী কি থাকতে হবে, তাদের আকার সমান হতে হবে, তাদের গতিবেগ সমান হতে হবে। আর লবণ সেতুর কাজ কি? লবণ সেতুর কাজ হচ্ছে ইন্টারনাল সার্কিটটাকে কমপ্লিট করা এবং দুটি তড়িৎ কোষের মধ্যে তড়িৎ প্রশমতা বজায় রাখতে সাহায্য করা। লবণ সেতু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে যে লবণ সেতুর কাজটা কি। লবণ সেতুর কাজ হচ্ছে ইন্টারনাল সার্কিটটাকে কমপ্লিট করা এবং দুটি অর্ধকোষের মধ্যে তড়িৎ প্রশমতা বজায় রাখতে সাহায্য করা। এটা হচ্ছে লবণ সেতুর কাজ। এই যে তড়িৎ রাসায়নিক যে ছেলের যে প্রেজেন্টেশনটা, এটা কিন্তু ক্লাস 12 প্র্যাকটিক্যাল আছে বা প্র্যাকটিক্যাল, এবং এটা খুব সিম্পল একটা প্র্যাকটিক্যাল, কিছুই না। এটা কি করা হয়, সেটা একটা বিকার নেওয়া হয়, আবার দেখাচ্ছি সেল প্রেজেন্টেশনটাকে সুন্দরভাবে। সেই বিকারের মধ্যে এখানে একটা পাত থাকে, ফাইন পাত এরকম, সেটাকে চিমটা মানে এটা ব্যাটারির যেমন চিমটা থাকে সেই চিমটা দিয়ে এটাকে ওয়্যার দিয়ে কানেক্ট করা থাকে, এরকম করে চিমটা দিয়ে এখানে একটা চিমটা লাগানো থাকে, এখানে একটা চিমটা লাগানো থাকে, আর এইখানে একটা ভোল্টামিটার লাগানো থাকে, সেই ভোল্টামিটার। এবং এখানে কি রাখা থাকে, জিঙ্ক সালফেট, কপার সালফেট, এখানে একটা ভোল্টামিটার লাগানো থাকে। এবং এই ভোল্টামিটারে কি একটা ভ্যালু থাকে, 1 পয়েন্ট সামথিং, 2 পয়েন্ট সামথিং, এরকম বিভিন্ন রকম ভ্যালু দেওয়া থাকে। তো ওই যে ভ্যালুটা, ওইটাকে বলা হয় সেল পোটেনশিয়াল বা সেল ভোল্টেজ। ওই সেল পোটেনশিয়াল বা সেল ভোল্টেজ কীভাবে ডেভেলপ করবো সেটা আমরা পরে জানবো, একটু পরে। তাহলে একটা গ্যালভানিক কোষের তাহলে 3টে পার্ট, এইটা আগে কোথায় বুঝতে হবে। একটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, একটা বিজারণ অর্ধ বিক্রিয়া, আর একটা হচ্ছে লবণ সেতু।